আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বিভিন্ন সময়ে আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেক কোশ্চেন করেন, অনেক কমেন্টের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করি, বাট অনেক বেশি কমেন্ট যখন হয়ে যায় তখন আমি চেষ্টা করি কোশ্চেন এবং অ্যান্সারের একটা ভিডিও সেশন তৈরি করার জন্য। আজকেও আমরা আপনাদের বিভিন্ন কমেন্টের কোশ্চেন এবং অ্যান্সার সম্পর্কে জানবো। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, গাছের মাটি ভেজা অবস্থায় কি রাসায়নিক সার দেওয়া যাবে কি না? অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। গাছের মাটি, বিশেষ করে টবের যে গাছ রয়েছে তার মাটি যদি ভেজা থাকে তাহলে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। এমনকি আপনাদের মাটিতেও যদি গাছ থাকে সেখানেও আপনারা মাটি ভেজা অবস্থায় গাছে সার প্রয়োগ করতে পারেন। কিন্তু এখানে কিছু বিষয় লক্ষ্য রাখবেন। প্রথম বিষয়, অবশ্যই গাছের গোড়া থেকে মিনিমাম 6 ইঞ্চি দূর দিয়ে আপনারা রাসায়নিক সারটা প্রয়োগের চেষ্টা করবেন। দ্বিতীয়ত, একদম দুপুরবেলায় বা যখন অনেক বেশি গরম থাকে তখন রাসায়নিক সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। একটু বিকালের দিকে বা আর্লি মর্নিংয়ে আপনারা গাছের রাসায়নিক সার প্রয়োগ করবেন। তৃতীয় বিষয় হলো, আপনার গাছের মাটি যদি ভেজা থাকে, মানে বৃষ্টি হয়েছিল মাটি ভেজা আছে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু দীর্ঘদিন ধরে আপনার গাছের গোড়ায় যদি পানি জমে থাকে, পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না। কারণ পানিতে ডোবা অবস্থায় গাছের শেকড় এমনিতেই একটু স্ট্রেস অবস্থায় থাকে, তার মধ্যে রাসায়নিক সার যদি আপনারা ব্যবহার করেন গাছ আরও বেশি স্ট্রেস হয়ে যেতে পারে, গাছের শেকড়গুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। তাই মাটিতে পানি জমা থাকলে আপনারা রাসায়নিক সার দেবেন না, এমনিতে ভেজা থাকলে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারও 3টা আম গাছ নিয়ে সমস্যায় আছি, পাতা পোড়া রোগ হয়েছে। আপনার পরামর্শ মোতাবেক গোড়ায় পানি বেশি পরিমাণে দিব। আমি রাসায়নিক সার ইউরিয়া, পটাশ, টিএসপি মিশিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এইখানে আপনাকে একটু সংশোধন করে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। গাছের গোড়ায় কিন্তু পানি বেশি দিব বিষয়টা এরকম না। আমি সবসময় যেটা আপনাদেরকে বলি, পানি আমরা প্রয়োজন মতোই দিব, কিন্তু ডিপ ওয়াটারিং করব। বিশেষ করে যদি টবের গাছ হয়ে থাকে, ডিপ ওয়াটারিং মানে হলো আপনি যখন গাছে পানি দিবেন আপনি মেক শিওর করবেন গাছের যতগুলো মাটি রয়েছে সবগুলো যাতে ভালোভাবে পানিগুলো পায়। নর্মালি যেটা হয়, মাটি যখন শুকিয়ে যায় তখন আমরা পানি দিলে গাছের চারদিক দিয়ে দেখবেন রিংয়ের মতো করে একটা ফাঁকা জায়গা তৈরি হয় মাটির চারদিক দিয়ে, এবং ওই দিক দিয়ে পানিগুলো নিচ দিয়ে বের হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি যে আমাদের ডিপ ওয়াটারিং মনে হয় করা হয়ে গেছে, কিন্তু আসলে না। একটু পানি দেওয়ার পরে আপনি আবারও যখন 5-7 মিনিট পরে পানি দেবেন, দেখবেন পানি কিন্তু আবারও গাছের মাটি নিচ্ছে এবং ওই পানিগুলো সহজে নিচ দিয়ে বের হচ্ছে না। তার মানে মাটি দ্বিতীয়বার আমরা যখন পানি দিই তখন ভালোভাবে গাছের মাটিগুলো পানিগুলো নিতে পারে। এই জন্য আপনারা ডিপ ওয়াটারিং করবেন, অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অনেক বেশি পানি দিলে 2টা সমস্যা হবে। একটা হলো, আপনি যেহেতু বললেন রাসায়নিক সার ব্যবহার করেন, রাসায়নিক সারগুলো খুব দ্রুত, মানে অর্গানিক সারের চাইতে রাসায়নিক সারের উপাদানগুলো খুব দ্রুত পানির সাথে মিশে বের হয়ে যায়। সো আপনার সারগুলো ওয়েস্টেজ হবে। এবং আসলে রাসায়নিক সার দেওয়ার পরে পানি যদি আপনি অনেক বেশি দেন এবং গাছ যদি লং টাইম আপনার স্ট্রেসে থাকে, মাটি যদি একটু বেশি শুকনা থাকে, তাহলে পানি তো গাছ বেশি নিয়ে নিবে এবং পানির সাথে কিন্তু ওই রাসায়নিক সারগুলো গাছ নিয়ে উল্টা উপকারের চাইতে ক্ষতি বেশি হয়ে যেতে পারে। যেই সারগুলো দিয়েছেন ঠিক আছে, আপনি অবশ্যই বুঝে সেই সারগুলো দিবেন কতটুকু আপনার গাছে লাগবে। মাটির গাছের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, মানে অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, বাট ডিপ ওয়াটারিং করব যাতে আমরা মেক শিওর করি যে গাছের যে মূল শেকড়টা যে পর্যন্ত রয়েছে ওই পর্যন্ত যাতে পানিগুলো পৌঁছায়। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর মালবেরি গাছের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছেন, আমার গাছ আপনার মতো ডালপালা হয় না, খালি শুধু উপরের দিকে ওঠে। আচ্ছা, ডালপালা না হওয়ার পিছনে রিজন হলো, মানে নর্মালি যে কোনো গাছই একটু চেষ্টা করে উপরের দিকে উঠতে। আপনি শুধু মালবেরি গাছ না, যে কোনো গাছের ক্ষেত্রেই এই বিষয়টা হয়। এই কারণেই আমাদেরকে গাছের যে উপরের দিকের ডালগুলো আছে এগুলোকে একটু ছাঁটাই করে দিতে হয়, এবং ছাঁটাই করার পরবর্তীতে নাইট্রোজেন বেশি আছে এমন ধরনের কোনো সার যদি আমরা গাছে দেই, সেটা অর্গানিক হতে পারে, কেমিক্যালাইজড হতে পারে, তখন কিন্তু সাইড দিয়ে কিছু শাখা প্রশাখা বাড়ে। সো আপনার উপর দিকে যে ডালপালাগুলো বলছেন যে সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, সেই ডালপালাগুলোকে একটু ছেটে দিবেন, একটু গাছটাকে ছেটে একটু ছোট করে দিবেন, দেখবেন সাইড দিয়ে ইনশাল্লাহ নতুন কিছু ডালপালা বের হবে। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, বর্ষাকালে গাছের মাটি কিভাবে শুকানো যায়। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বর্ষাকালে তো আসলে বৃষ্টি হবে, এই জন্যই এর নাম বর্ষাকাল। এখন এই অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের করণীয় কি?
গাছের যে মাটিগুলো রয়েছে সেগুলোকে কিভাবে একটু ড্রাই রাখতে পারবো। প্রথম কথা হলো, আপনার যে পাত্রটি রয়েছে বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে সেখানে যথেষ্ট পরিমাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। ফেব্রিক গ্রোয়িং ব্যাগ ব্যবহার করতে পারেন, এতে করে পানি এমনিতেও বেশি পরিমাণে বের হয়ে যায়। এছাড়াও অন্যান্য ব্যাগ বা অন্যান্য পট যদি ব্যবহার করেন সেখানে ছিদ্র করে দিবেন যাতে করে যথেষ্ট পরিমাণে পানি বের হয়। ছিদ্র করার পর অবশ্যই সেই ছিদ্রর মুখগুলোকে কোকোপিট অথবা ইটের টুকরা, ছোট ছোট ইটের টুকরা দিয়ে বন্ধ করে দিবেন যাতে করে পানির সাথে মাটিগুলো বের হয়ে না যায়। এই গেল একটা বিষয়। আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো ইটের যে খোয়া রয়েছে, আমরা বাসাবাড়ি বা বিভিন্ন কাজে ঢালাইয়ের জন্য যে খোয়াগুলো ব্যবহার করি, এই খোয়াগুলো একটা লেয়ার 2 থেকে 3 ইঞ্চি পরিমাণের একটা মোটা করে লেয়ার গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। কী উপকার হবে? নর্মালি বর্ষাকালে দেখা যায় যে এমনিতেই 2-3 দিন হয়তো থাকবে যে টানা বৃষ্টি হচ্ছে, ওই ক্ষেত্রে আসলে করণীয় কিছু নেই। সেক্ষেত্রে আপনার ওই ছিদ্রগুলো বা পানি নিষ্কাশন ব্যবস্থাটা হেল্প করবে। কিন্তু এমন যদি হয় যে একটু বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ হচ্ছে, আবার অল্প একটু বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে এই ইটের খোয়াগুলো কিন্তু প্রচুর পরিমাণে পানি শোষণ করতে পারে এবং যখন রোদ ওঠে বা যখন একটু আবহাওয়াটা ভালো হয় তখন কিন্তু খুব দ্রুত এগুলো শুকিয়ে যায়। তো ওই অল্প পরিমাণে বৃষ্টিতে দেখা যাবে যে মাটি ভেজার আগে ওই ইটের লেয়ারটা আপনার ভিজবে এবং পরবর্তীতে সেটা ড্রাই হয়ে যাবে। প্লাস ইটের ওই লেয়ারটার কারণে একটু মাটিতে গ্যাপের মতন তৈরি হবে, মানে মাটিতে না, মানে উপরের লেয়ারটাতে গ্যাপের মতো তৈরি হবে। এতে করে ভেতরে যে মাটিগুলো রয়েছে সেখানেও বাতাস চলাচলটা ভালো মতো হবে এবং মাটি একটু দ্রুত শুকাবে। আরেকটা কাজ আপনারা করতে পারেন, যদি আপনার যে মাটিগুলো রয়েছে সেগুলো অনেক বেশি আঠালো এঁটেল মাটি জাতীয় হয়, তার সাথে আপনারা জিপসামটা ব্যবহার করতে পারেন। জিপসাম তো ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করবেই, আরও একটা কাজ করে, আঠালো এঁটেল মাটিগুলোকে একটু লুজ করে। এর মধ্যে একটু কিছুটা যখন মাটির সাথে মেশে এবং পরবর্তীতে যখন হালকা পাতলা ড্রাই হয়, মাটিতে কিছু কিছু মাইক্রো লেভেলের ফাটলের মতন তৈরি করে। গাছের বা গাছের শেকড়ের জন্য এটা কোনো ক্ষতির কারণ হয় না, কিন্তু ওইটা দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়। পানি যখনই গাছের গোড়ায় বা মাটিতে পড়বে একদম সুন্দর মতন ইজিলি বের হয়ে যেতে পারবে। এই 3টা কাজ আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইটের খোয়ার বিষয়টা আমি একবার ট্রাই করেছিলাম এবং এটা আসলেই খুব ভালো কাজ করে, বাট নর্মালি এই মুহূর্তে আমার কোনো গাছে এরকম করে দেওয়া নেই, কারণ আমার সব গাছেরই পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো। সো আমি এই মাটি ড্রাই হওয়া নিয়ে খুব একটা এই মুহূর্তে কনসার্ন না, বাট আপনি চাইলে এগুলো করতে পারেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, বৃষ্টির টাইমে কি গাছের গোড়াতে ফাঙ্গিসাইড ইউজ করা যাবে? আচ্ছা, এখানে বৃষ্টি টাইম বলতে আপনি কি বুঝিয়েছেন? আপনি যদি এরকম বোঝান যে যখন বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বেশ কিছুদিন, এমন সময়ে গাছে গোড়াতে মাটিতে ফাঙ্গিসাইড ব্যবহার না করাটাই ভালো। এতে 2টি ক্ষতি হয়। একটা হলো যে বৃষ্টির পানিতে আপনার ওই ফাঙ্গিসাইডগুলো খুব দ্রুত ধুয়ে যাবে এবং যেই উদ্দেশ্যে আপনি দিচ্ছেন সেই উদ্দেশ্যটা সফল হবে না। বা এমন যদি হয় যে প্রতিদিন একবার করে বৃষ্টি হচ্ছে বা দিনে 1-2বার বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রেও আপনার ফাঙ্গিসাইডের কার্যকারিতা কমে যাবে। তাই বৃষ্টি 2-1 দিন যখন না হয়, আপনি যদি ফিল করেন আপনার গাছের গোড়াতে মাটিতে ফাঙ্গিসাইড দিতে হবে, বৃষ্টি না হওয়ার সময়ে দেওয়াটাই বেশি ভালো। আপনি বর্ষার সিজনে দিতে পারেন, প্রবলেম নেই। যেমন 2-3 দিন আপনার বৃষ্টি হচ্ছে না, আপনি তখন চাইলে দিতে পারেন, আপনার ফাঙ্গিসাইডের কাজটাও হয়ে যাবে, প্লাস পরবর্তীতে বৃষ্টি হলে আর খুব একটা প্রবলেম হবে না। আর গাছের গোড়াতে মাটিতে ফাঙ্গিসাইড হিসেবে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকটাই বেশি কাজ করে। কপার অক্সিক্লোরাইড বা আদার্স জাতীয় ছত্রাকনাশক গাছের গোড়ায় মাটিতে আপনারা ব্যবহার করবেন না। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, আম গাছের একটা ভিডিওতে পাতার কিনারাগুলো পুড়ে যায় কেন, এই বিষয়টি কিছু বলুন। আপনার ভিডিওতেও দেখলাম গাছে এই রোগ দেখা যাচ্ছে। এটা আসলে পাতার সাইডের যে পোড়ার সমস্যা, এটা একটা রোগও হতে পারে, আবার গাছের স্ট্রেস থেকেও হতে পারে। এটি নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, তারপরে শর্টে একটু বলছি। যদি এমন হয় আপনার গাছের পানি ঠিকমতো দেওয়া হচ্ছে না, ঠিকমতো দেওয়া হচ্ছে না বলতে আপনি ডিপ ওয়াটারিং করছেন না, ওয়েদার অনেক গরম, প্রচণ্ড রোদ উঠছে, সেই ক্ষেত্রে গাছ স্ট্রেস হয়ে পাতার সাইডে পুড়ে যেতে পারে। আবার ব্লাইট নামের এক ধরনের রোগ রয়েছে, ব্লাইটের মানেই হলো পোড়া রোগ। এই পোড়া রোগের কারণেও গাছের পাতার সাইড দিয়ে পুড়ে যেতে পারে। এটার সমাধান হিসেবে আপনারা কপার অক্সিক্লোরাইড গাছে স্প্রে করতে পারেন। আরেকটা বিষয় হলো, আপনার গাছে হয়তো আপনি পানি ঠিক মতোই দিচ্ছেন, ওয়েদারটাও হয়তো ভালো আছে, কিন্তু কোনো কারণে আপনার যে শেকড়টি রয়েছে সেই শেকড়টিতে পচন ধরেছে বা কোনো ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে। সো গাছের শেকড়টা তার প্রয়োজনীয় পানি গাছকে যোগান দিতে পারছে না এবং গাছ আস্তে আস্তে স্ট্রেস হয়ে যায়, এবং যখন স্ট্রেস হয়ে যায় ওই পাতার সাইড দিয়েই আস্তে আস্তে পোড়াটা শুরু হয়। একটা সময় পুরো পাতাটাই পুড়ে
নষ্ট হয়ে যায় বা ঝরে যায়। সো এই 3টি কাজ করে আপনারা মূলত এই সমাধানটা করতে পারেন। হ্যাঁ, আমার গাছেও আমি যে ভিডিওতে গাছগুলো দেখাই সেখানেও এই সমস্যাটা টুকটাক দেখা যায়। অনেক সময় ফাঙ্গাসের কারণে হয়, অনেক সময় পানির ব্যবস্থাপনার সমস্যার কারণে হয়, এক এক সময় এক এক রিজন থাকে এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করি এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং আপনাদেরকেও সাজেশন দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি আম গাছ ছাঁটাই করার ভিডিও আপলোড করেছিলাম। সেখানে একজন কমেন্ট করেছেন, এই ছাঁটাই কাজ কি যে কোনো জাতের আম গাছেই করা যাবে? হ্যাঁ, আম গাছের যে কোনো জাতের আম গাছে আপনি ছাঁটাই করতে পারেন এবং ছাঁটাই করার পরে আমি যে কাজগুলো বলেছি, সার দেওয়া, ছত্রাকনাশক দেওয়া, কপার অক্সিক্লোরাইডের পেস্ট ব্যবহার করা, এগুলো আপনারা করতে পারেন। নর্মালি সিজনাল আম গাছ যদি হয়, আম পেড়ে নেওয়ার পরেই আপনি ছাঁটাই কাজগুলো করবেন। আর 12 মাসে আম গাছ যদি হয় এবং সেই গাছগুলো যদি খুব বেশি বড় না হয়, চাইলে আপনারা 2-1টা সিজন এরকম ছাঁটাইয়ের কাজ বন্ধও রাখতে পারেন। আবার গাছটাকে যদি শুরু থেকে একটু শেপের মধ্যে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাদেরকে ছাঁটাই করতে হবে। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, ভাই আমার গাছের বয়স 1 মাস, কিভাবে পানি দিব বলবেন? টবে লাগানো হয়েছে কিন্তু মালটা, কাঁঠাল পাতা সব ঝরে গেছে, আমি কি করব বলবেন? টবে লাগানো রয়েছে, 1 মাস বয়স হয়েছে। আমি জানি না আপনি কতটুকু সাইজের পাত্রের মধ্যে গাছটি লাগিয়েছেন এবং যেহেতু কমেন্টটা অল্প কিছুদিন আগের করা, সো এখন যেহেতু বর্ষাকালে আমি নর্মালি যেটা করি, আমি গ্র্যাজুয়ালি গাছগুলোকে পাত্র চেঞ্জ করে করে লাগাই। প্রথমে একটু ছোটো সাইজের পাত্রে দিই, তারপরে মাঝারি সাইজের, তারপরে আস্তে আস্তে বড়, 2-4-5 বছর পরে আমি বড় সাইজের পাত্রের মধ্যে দিই। এখন শুরুতেই যদি আপনারা বড় একটা সাইজের পাত্রের মধ্যে ছোট গাছ লাগান, তো আপনার ধরুন পানি ওখানে দিচ্ছেন বা বৃষ্টির পানি পড়ছে, মাটিগুলো ভিজছে, আপনার গাছের তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে। অত মাটিতে যতগুলো পানি ধারণ অবস্থায় থাকে সবগুলো তো এই গাছ খেয়ে শেষ করতে পারে না। এই জন্য অনেক সময় রুট রট হয়, মানে শেকড় পচার রোগ হয়। এই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন একটু মিডিয়াম বা ছোটো সাইজের পাত্রে শুরুতে লাগানোর জন্য, 2-1 বছর পরে পাত্রটা চেঞ্জ করার জন্য। এখন বর্তমানে যদি আপনার গাছ যেহেতু 1 মাস হয়েছে এবং বলছেন যে পাতা ঝরে যাচ্ছে, আমি আপনাদেরকে বলবো আপনি আপনার পাত্রটি এবং মাটি পরিবর্তন করুন, ড্রাই মাটির মধ্যে গাছটি লাগান এবং গাছ লাগানোর সময় সেখানে অল্প পরিমাণে 5 থেকে 7 গ্রাম পরিমাণে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিন এবং লাগানোর আগে একটু শেকড়টা চেক করে দেখবেন। শেকড়টা যদি একটু হলদে ভাব বা সাদা ধরনের থাকে, তার মানে শেকড় ঠিক আছে। আদারওয়াইজ হয়তো আপনার শেকড়ের মধ্যে পচন রোগ ধরে গেছে। অনেক ক্ষেত্রেই মাটি এবং পাত্র পরিবর্তন করলে, একটু ছোটো সাইজের পাত্রের মধ্যে লাগালে, পানি যদি একটু কম পায়, তাহলে গাছের কিন্তু এই সমস্যাটার সমাধান অটোমেটিকলি হয়ে যায়। আশা করি কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গেছেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, আমি আসলে বেগুন গাছের একটা ভিডিওতে বলেছিলাম নিম অয়েল স্প্রে করার জন্য, তারপরে উনি কমেন্টে জিজ্ঞেস করেছেন নিম তেল কি স্প্রে করা যাবে না? অবশ্যই নিম তেল স্প্রে করা যাবে। নিম তেল স্প্রে করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, অনেকেই না জেনে এই কাজটা করে যে নিম অয়েল 2-4-5 ml পরিমাণ পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করে। স্প্রে করার আগে অবশ্যই ওই পানির সাথে কিছু পরিমাণে সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ কিছু একটা দিয়ে নেবেন, যাতে করে ওই নিম অয়েলটা পুরো পানির সাথে ভালোভাবে মেশে। যেহেতু এটা একটা তেল, অয়েল, সো তেল কিন্তু পানিতে ভালোভাবে মিশবে না। এটাকে ভালো করে মেশানোর জন্যই আমাদেরকে সাবান, শ্যাম্পু বা এই ধরনের কিছু একটা ব্যবহার করার প্রয়োজন পড়ে। শুধু তেল দিয়ে যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু খুব একটা উপকারে আসবেন। এবং নিম অয়েল আপনারা যে কোনো গাছে স্প্রে করতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো অনেক বেশি রোদ যদি হয়, রোদের মধ্যে নিম অয়েল স্প্রে না করাই ভালো। কারণ যেহেতু একটা তেল জাতীয় জিনিস, আমরা গাছে স্প্রে করার পরে পাতার উপরে একটা লেয়ার তৈরি করে, একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, কিন্তু এটা তেলের একটা লেয়ার হয় এবং তেলের মধ্যে যখন সানলাইট পড়ে ওই পাতার উপরের অংশের টেম্পারেচার অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং অনেক সময় গাছের পাতা দেখবেন যে সবুজে আছে কিন্তু মুচমুচে টাইপের হয়ে ঝরে পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এটার কারণ হলো ওই অতিরিক্ত হিটটা ওই তেলের উপরে পড়া। সো অতিরিক্ত রোদ বা অতিরিক্ত হিটের সময় ছাড়া যে কোনো গাছে যে কোনো সময় এই পদ্ধতি ব্যবহার করে আপনারা নিম অয়েল ব্যবহার করতে পারেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর আজকের লাস্ট একটা কমেন্ট নিয়ে আলোচনা করব। ভাই, কিছুদিন আগে একটা নতুন ডাল বের হয়েছে, ডাল কাটার পরে ওইখান দিয়ে আবারও আরেকটা নতুন ডাল বের হয়েছে। এখন আমি যদি ওই নতুন ডালটা কেটে ফেলি তাহলে ওই ডাল থেকে কি 2-3টা নতুন ডাল আবার তৈরি হবে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, যে কোনো গাছের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সো নতুন একটা ডাল যখন বের হয় ওইখান থেকে আবার পরবর্তীতে আরও একটা নতুন ডাল বের হতে পারে। ওই নতুন ডাল কাটলে আমাদেরকে আবারও নতুন করে 2-3টা ডাল বের হবে। নর্মালি তো আমরা জানি ডাল ছাঁটাই করলে নতুন 2-3টা ডাল বের হয়।
একদম কচি ডাল যদি হয় সেই ক্ষেত্রে ওই ডাল ছাঁটাই করলে নতুন করে 2-3টা ডাল সাধারণত বের হয় না, একটু ডালটাকে ম্যাচিউর হওয়ার প্রয়োজন পড়ে নতুন করে আরও 2-3টা ডাল বের হওয়ার জন্য। সো আপনি যদি ওই নতুন ডালটা কেটে দেন তাহলে ওইখান দিয়ে না নিচে দিয়ে একটা সম্ভাবনা রয়েছে নতুন 2-1টা ডাল আপনার বের হতে পারে, আবার নাও হতে পারে, এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। আশা করি আপনার অ্যান্সারটি আপনি পেয়ে গেছেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আজকে বেশ কিছু কমেন্টের উত্তর দেওয়া হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর খুব বেশি বাড়াবো না। সো যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।